হাটের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার ইয়াস? ঘর ভর্তি লোকের সামনে মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অস্বস্তিতে পড়ল ইয়াস। বয়স তার কতই বা হয়েছে, 30 কি 31? এমনভাবে বলছেন মনে হচ্ছে সে 50 পেরিয়ে 60-এ পা রেখেছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে, বলল ওনাকে, আমি অতটা বুড়ো হয়ে যাইনি আম্মু। বুড়ো হয়ে যাওনি মানে? এর মেয়ের বয়স খুব বেশি হলে তোমার ভাগ্নি সিমির মতো হবে। ওর কাছে তো তুমি বুড়োই। মায়ের সাথে তাল মিলিয়ে বলল আফিয়াও। বুঝতে পারছো না আম্মু? এই জন্যই এতবার বলার পরেও তোমার ছেলে রাজি হচ্ছিল না বিয়েতে। কে জানে কে এই মেয়ে, কোথা থেকে বা ধরে নিয়ে এসেছে একে। ইয়াসের রাগ হচ্ছিল বোনের কথা শুনে। বাড়ি ফিরেই এমন হবে জানলে এখানে আসতোই না আজকে। সবাইকে থামাতে ইয়াস ধমক দিয়ে বলে উঠল ওদেরকে, তোমাদের মেলোড্রামা বন্ধ করবে? আমরা মেলোড্রামা করছি বিয়ে করতে না করতে এমন কথা? কই ভেবেছিলাম ভাই লন্ডন থেকে এসেছে এত বছর পরে, দেখে শুনে বিয়ে করাবো তাকে, কত মজা করব তার বিয়েতে। তার হলো কোথায়? পুরো কথাটা শেষ করার আগেই আবারও ধমক দিয়ে উঠল ইয়াস, কান ওর ঝালাফালা বোনের বকবকানিতে। চুপ করবি তুই? ভাইয়ের এত বড় ধমকে কেঁপে উঠল আফিয়া। রাগে মুখ করে তাকিয়ে রইল অন্যদিকে। ইয়াস শান্ত হলো, একবার তাকালো ওর পেছনে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, পরে আবার মায়ের দিকে তাকিয়ে বলল ওনাকে, বিয়ে করছি না বলে তুমিই তো এতদিন আমার মাথা খাচ্ছিলে আম্মু। বিয়ে করে বোন এসছে, এখন তাকে বরণ করতে এত কথা কিসের? আমি তোমাকে বিয়ে করতে বলেছি, কোনো প্রাপ্তবয়স্ক বিয়ে, উপযুক্ত মেয়েকে। এমন বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে বলিনি তোমাকে ইয়াস। এই মেয়ে কে, পরিচয় বা কি? পরিচয়? ও খন্দকার ইয়াস রয়হানের ওয়াইফ, তোমার আর আপুর বৌমা, এই বাড়ির একমাত্র ছেলের বউ। আর কোনো পরিচয়ের দরকার আছে আম্মু? ছেলের উত্তরে হতভম্ব বলে বনে গেল সুফিয়া বেগম। যে ছেলে কখনোই ওনার মুখের উপরে কথা বলতো না, সে আজকে ঘর ভর্তি মানুষের সামনে এভাবে কথা বলছে ওনার সাথে। ছেলের মুখপানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন সুফিয়া বেগম, ইয়াস, তুমি কবে থেকে আমার মুখে মুখে কথা বলা শিখলে? বড় হয়ে গেছো বলে কি তোমাদের জীবনের সব সিদ্ধান্ত একা একাই নেবে? এত দূর জার্নি করে এসে এত কথা ভালো লাগছে না ইয়াসের। মাথাটা ঠান্ডা হওয়া চাই আপাতত। ইয়াস ওর পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত ধরে সামনে নিয়ে এলো। চোখ দিয়ে ইশারা করতেই মেয়েটা পায়ে হাত দিয়ে সালাম করতে চাইলো ওর সামনে দাঁড়িয়ে থাকা সুফিয়া বেগমকে। মেয়েটার নিচু হতেই সরে গেলেন সুফিয়া বেগম। ইয়াসের ভালো লাগলো না বিষয়টা। মেয়েটির হাত ধরে নিয়ে গেল তাকে নিজের রুমে। ঘরের মানুষজন সবাই তাকিয়ে রইলেন ওদের যাওয়ার পানে। রুমে এসেই কোনো দিকে না তাকিয়ে কাভার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেছে ইয়াস। প্রায় অনেক সময় পরে বেরিয়ে এসেছে সে। মাথাটা এখন ঠিক লাগছে। এত সময় কিসের মধ্যে দিয়ে গেছে কেবল ইয়াস নিজেই জানে। রুমে আসলেই বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটাকে চোখে পড়ল ওর। মেয়েটা প্রচণ্ড রকমের ভয় পেয়েছে। ভয় পাওয়ারই কথা, বাচ্চা মেয়েটার সাথে চোখের সামনে এত কিছু হয়ে গেছে। ভাবতেও খারাপ লাগছে ওর। হাতের তাওয়ালেটা রেখে আস্তে আস্তে হেঁটে কাছে গেল মেয়েটার, বলল ওকে, নাম কি তোমার? পরনে থাকে শাড়ির আঁচল মুঠোয় নিয়ে মোছড়ামুছড়ি করছে মেয়েটি। মুখ তুলে তাকালো না ইয়াসের দিকে, নিচের দিকে তাকিয়েই বলল মিনমিনে কণ্ঠে, কাশফিয়া। আগে পিছিয়ে কিছু নেই, শুধুই কাশফিয়া? মেয়েটা মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ। তারপর আস্তে আস্তে বলল নিজের পুরো নাম। কাশফিয়া জামান উপমা, সবাই কাশফিয়া নামেই ডাকে। ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকালো ইয়াস, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল ওকে, তোমার কি তোতলানোর অসুখ আছে মেয়ে? পটাপট মাথা দুলিয়ে না সুযোগ উত্তর দিল কাশফিয়া। হাসল, ভালোভাবে পর্যবেক্ষণ করল মেয়েটিকে। বয়স বেশি হলে 18 এর কাছাকাছি হবে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, টানা টানা চোখ, লম্বা চুল, সঙ্গে সুন্দর হাসির অধিকারিণী মেয়েটি। ইয়াস মুগ্ধ হয়ে দেখছে মেয়েটিকে। এই মেয়েটা কোথায় লুকিয়েছিল এতদিন? কেন সে আগে ধরা ধরেনি ইয়াসের কাছে? পরক্ষণেই আবার মাথায় এলো সে পাগলের মতো কি ভাবছে এইসব। মেয়েটা বাচ্চা, ইয়াসের সঙ্গে তার যায় না কোনোভাবেই। নিজেকে কিছুক্ষণ মনে মনে বকাঝকা দিয়ে বলল ইয়াস, উপমা নামটাই সুন্দর। তুমি যতদিন এখানে আছো আমি বরং তোমাকে উপমা নামেই ডাকবো।
মুখ তুলে তাকালো কাশফিয়া। নজরে এলো ইয়াসের উদম চওড়া বক্ষদেশ। মুখের দিকে তাকাতেই কি যেন হলো ওর। মাথায় ভিজে চুলগুলো এসে লেপটে আছে কপালে। ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে চুল থেকে। ফর্সা মুখশ্রীতে পানির ফোঁটা যেন মুক্ত দানার ন্যায় চকচক করছে। এভাবে চোখের সামনে ইয়াসকে দেখে অস্বস্তি হলো কাশফিয়ার। লজ্জায় নুয়ে নিল নিজের মাথাটা। ইয়াস ওর মুখের দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা কি লজ্জা পাচ্ছে তাকে দেখে? তবে এই অর্ধ পরিচিত মেয়েটার নামটা মনে ধরেছে ইয়াসের। শুনতে বেশ লাগে উপমা। কি যেন ভেবে অজান্তেই হাসি ফুটল ইয়াসের মুখে। উঠে গিয়ে একটা শপিং ব্যাগ নিয়ে ওর সামনে রেখে বলল, চেঞ্জ করো। মাথা তুলে ইয়াসের মুখপানে তাকালো কাশফিয়া। লোকটার কথার মানে বুঝে উঠতে পারল না সে। চেঞ্জ করবে মানে? ওনার সামনে কিভাবে চেঞ্জ করবে? ইয়াস লক্ষ্য করলো মেয়েটার চাহনি। নিজেরই কেমন বিভ্রান্তি লাগলো। কি বলে দিয়েছে খেয়াল করেনি তখন। গলা খাকারি দিয়ে বলল ইয়াস, ওয়াশরুমে চেঞ্জ করতে বললাম, আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করতে বলিনি তোমাকে। এত অবাক হলেছে? অবাক হওয়ার মতোই তো বললেন আপনি। ভ্রু কুচকালো ইয়াস। মেয়েটাকে দেখে যতটা লাজুক মনে হয় আদৌ কি সে এমন? ইয়াসের মনে হচ্ছে সে অতি চঞ্চল। কাশফিয়া মাত্রই বেরিয়েছে শাওয়ার নিয়ে। পরনে থাকা বিয়ের শাড়িটা পাল্টে পড়েছে একটা থ্রি পিস। জামাটা পুরোপুরি ফিট হয়েছে ওর শরীরে। মাঝপথে এসে গাড়ি থামিয়েছিল ইয়াস। ফোন বের করে কাউকে কল দিয়েছিল তখন। কিছু সময় অপেক্ষা করতে দুটো ছেলে মেয়ে এলো সেখানে। হাতে থাকা শপিং ব্যাগগুলো ধরিয়ে দিল ইয়াসকে। ড্রাইভিং সিটে বসে থাকা ইয়াসের পাশের সিটেই ছিল কাশফিয়া। ছেলে মেয়ে দুটো উৎফুল্ল হয়ে কথা বলতে চেয়েছিল তার সাথে, কিন্তু তাদের খুশিতে জল ঢেলে গাড়িটা স্টার্ট করে দিল ইয়াস। গাড়ির জানালা দিয়ে কাশফিয়া তাকিয়েছিল পেছনে। দেখতে পেয়েছিল ছেলে মেয়ে দুটোর রাগান্বিত মুখশ্রী। রুমে কেউ নেই দেখে স্বস্তি পেল কাশফিয়া। এই বাড়িটা আর বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ পুরোপুরি অচেনা তার কাছে। ইয়াসের সাথে পরিচয় কিছুক্ষণ আগে। ওই পরিচয়টা যে বিয়ে পর্যন্ত চলে যাবে ধারণাতেও ছিল না ওর। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল কাশফিয়া। বিছানায় রাখা ল্যাপটপটাতে হাত দিলেই কানে ভেসে আসলো কারো কর্কশ কণ্ঠ, হাত দিবে না ওটাতে। ভয়ে হাতটা সরিয়ে নিল কাশফিয়া। ভাবুক দৃষ্টিতে কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেন? এটাতে কি আছে? আপনা আপনি ভ্রু কুঁচকে এলো ইয়াসের। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা কোনো কালেই পছন্দ নয় তার। এই মেয়ে কি না কিছুক্ষণের পরিচয়ে কৈফিয়ত চাইছে তার থেকে। রেগে বলল ইয়াস, নিজের মতোই থাকো, আমার কোনো বিষয় ভুলও না কলাবে না। বেশি কথা বলে যেখান থেকে নিয়ে এসছে সেখানে ছেড়ে আসবো। কাশফিয়া কথা বলল না আর চুপচাপ দাঁড়িয়ে রইল ওইখানেই। ইয়াস দ্রুত এসে নিয়ে গেল নিজের ল্যাপটপটা। কাশফিয়া কেবল নীরব চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। নিজেকে কেমন ফেলনা মনে হচ্ছে ওর। ফেলনাই তো, বাবা মা ছাড়া বড় হয়েছে সে। মামা যদিও নিজের সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করেছেন সব সময়, কিন্তু মামি কখনোই আপন করে নেননি তাকে। তাই তো জেনে শুনে সব সময় পড়াশোনা করতে চাওয়া 18 বছরের কাশফিয়াকেই তুলে দিয়েছিলেন এক 40 ঊর্ধ্ব বয়সের লোকের কাছে। পৃথিবীতে আপন বলতে কাশফিয়ার এক ভাই আছে, নাম ওর কৌশিক, যে কিনা বাইরে থাকে। নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতো বোনের জন্য। সেজন্য মামিও উপরে উপরে ভালো মানুষই দেখাতেন সব সময়। কিন্তু 2-3 মাস হলো কোনো খোঁজ খবর নেই কৌশিকের। মামির আসল চেহারা বেরিয়ে আসতেও সময় লাগেনি খুব একটা। কানের কাছে বারবার বলছিলেন বিয়ে করে নিতে। কৌশিক নাকি মারা গেছে আর আসবে না দেশে। রাগ লাগছিল কাশফিয়ার। ভাই সম্পর্কে এমন কথা শুনেই মাথায় আগুন ধরে যাচ্ছিল ওর। মুখের ওপর যা তা বলেও দিয়েছে ওনাকে। ফলস্বরূপ মামির শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়েছে কাশফিয়ার গালে। বিছানায় বসে কথাগুলো ভাবছে কাশফিয়া। চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়েছে ওর। অন্য হাতের সাহায্যে মুছে নিয়েছে চোখের সেই পানিটুকু। ইয়াস দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। মেয়েটা কান্না করছে। কোনোভাবে কি ইয়াসের কথায় রাগ করেছে সে? কইলে করুক, ইয়াসের কি আসে যায় তাতে। বাড়ির গৃহকর্মী নুরি বেগম এসেছেন ইয়াসের দরজার সামনে। ডাকতে এসেছিলেন খেতে যাওয়ার জন্যই। ইয়াস ওনাকে দেখলেই ভালো মন্দ জিজ্ঞেস করল। উনিও হেসে উত্তর দিলেন ওর কথার। চোখের ইশারায় কিছু বলেই মহিলা বুঝতে পেরে চলে গেলেন ওখান থেকে। ইয়াস আস্তে আস্তে হেঁটে গিয়ে পাশে বসলো কাশফিয়ার। শান্ত কণ্ঠে বলল ওকে, এই মেয়ে, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে মারধর করেছে? একটা ধমকি তো দিয়েছে।
নাক টেনে লাল লাল চোখ দুটো নিয়ে ইয়াসের মুখবারে তাকালো কাশফিয়া, বলল ওকে। এমনভাবে বলছেন মনে হচ্ছে মারধর করলেই আপনি খুশি হতেন। ইয়াসের হয়তো পছন্দ হলো না মুখের ওপর কথা বলাটা। ভ্রুজোড়া কুঁচকে তাকিয়েছে কাশফিয়ার দিকে, ধমকে সুরে বলে উঠেছে ওকে। মুখ ফিরিয়ে নিল কাশফিয়া। সে তো বরাবরই এমন, 2 মিনিট কথা না বলে থাকলেই কেমন দম বন্ধ লাগে ওর। এই লোকটাই বা এমন কেন বারবার ধমক দিয়ে কথা বন্ধ করতে চাইছে তার? হাতে খাবারের প্লেট নিয়ে ইয়াসের রুমে প্রবেশ করেছেন নুরি বেগম। ওনার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে চলে যেতে বলল ইয়াস। ভদ্রমহিলা দাঁড়ালেন না এক মুহূর্ত, মাথা নাড়িয়ে চলে গেলেন ওখান থেকে। কাশফিয়ার চোখের সামনে খাবারের প্লেট ধরে বলল ইয়াস, খাবারটা খেয়ে নাও। খাবারের প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল কাশফিয়া। অসহায়ের মতো বলল ইয়াসকে, আমার ভাইয়াকে এনে দিন। আপনি না বললেন ভাইয়ার ঠিকানা আপনার জানা আছে? মুহূর্তেই চোখে মুখে অন্ধকার জমল ইয়াসের। বলেছিল তো ঠিকই, কিন্তু কোথা থেকে নিয়ে আসবে কৌশিককে? পরিস্থিতি সামলাতে আবারও বলে উঠল কাশফিয়াকে, তুমি কি খাবারটা খাবে? খিদে নেই আমার। খেলে খাও, নইলে বসে থাকো। কথাটা বলেই উঠে চলে গেল ইয়াস। কাশফিয়া কেবল শূন্য চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। মনে মনে বকাঝকা করল ইয়াসকে। ফর্সা মুখটা অন্ধকারে ঢেকে গেছে কাশফিয়ার। ভাবছে ইয়াসের যাওয়ার দিকে তাকিয়ে, লোকটা এমন কেন? সুন্দর করে কথা বলে কি আল্লাহ পাপ দিবেন ওনাকে? রাত হয়েছে অনেকটা। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিদিকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কাশফিয়া। পুরো রুমে সে ছাড়া আর কেউ নেই। একা একা বসে থাকতেও বিরক্ত লাগছে। বাইরে গিয়ে যে কারোর সাথে কথা বলবে ওই সাহসটাও নেই। ওখানে সবাই তো অচেনা তার কাছে। তার মধ্যে আবার বাড়ির ভেতরে ঢুকতেই দেখছিল সবার ব্যবহার, কেউই যে খুশি হয়নি তাকে দেখে। বুঝতে বাকি নেই এটা কাশফিয়ার। হুট করেই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ওর পেছনে। ঘুরে তাকালেই রাগত স্বরে বলে উঠল কেউ, এই মেয়ে, নাম কি তোমার? মাথাটা নুইয়ে উত্তর দিল কাশফিয়া, জি, কাশফিয়া। ইয়াসকে তুমি চেনো? কতদিন হলো চেনো? বুঝে শুনে বিয়ে করেছো তো? কাশফিয়া তাকিয়ে রইল মেঝের দিকে। কি উত্তর দেবে ঠিক বুঝতে পারছে না সে। দুজনের কথা বলার মাঝখানে কারো গম্ভীর কণ্ঠ ভেসে আসলো তখন। দুজনেই তাকালেন ব্যক্তিটির দিকে। তুমি আব্বুকে বুঝে শুনে বিয়ে করেছিলে আম্মু? রাগ হলো সুফিয়া বেগমের। ছেলের দিকে তাকিয়ে কটমট কণ্ঠে বলে উঠলেন তিনি, কিসের সাথে কি মেলাচ্ছ তুমি ইয়াস? ইয়াস চোখের ইশারায় রুমে যেতে বলল কাশফিয়াকে। দাঁড়ালো না কাশফিয়া, ফটাফট মাথা নাড়িয়ে সায় জানালো ইয়াসের কথায়। ওর পাশ কাটিয়ে চলে গেল রুমে। মায়ের মুখোমুখি এসে আবারও জিজ্ঞেস করলো ইয়াস, রাখছো কেন? তুমি আমাকে বলো, আব্বুকে তুমি বুঝে শুনে বিয়ে করনি? থতমত খেয়ে গেলেন মিসেস সুফিয়া। এই ছেলের মধ্যে এত পরিবর্তন এলো কি করে? ইয়াস এতটা পাল্টে গেছে যে মায়ের মুখে মুখে কথা বলছে। নিজেকে স্বাভাবিক রেখে বললেন ইয়াসকে, বুঝে শুনেই করেছি। অবুঝের মতো কথা বলছো কেন ইয়াস? অবুঝের মতো কথা তো তুমি বলছো। ও আমাকে না চেনে বিয়ে করবে কেন? আমার হাত যখন ধরেছে, বুঝে শুনেই ধরেছে নিশ্চয়। ছেলের যুক্তি শুনে হতভম্ব বনে গেলেন সুবিহা বেগম। চোখে মুখে বিস্ময় নিয়ে বললেন কেবল, ইয়াস, আমার ভালো খারাপ নিয়ে তোমার এত মাথা ব্যথা কবে থেকে আম্মু? তোমার ওই ছেলে কোথায়, যার জন্য আমাকে সবসময় নিজের থেকে দূরে সরিয়ে রাখতে? ছেলের কথায় অভিমানের আভাস পেলেন সুফিয়া বেগম। আফিয়া বা ইয়াস কেউই ছিল না তখন। দত্তক নিয়েছিলেন 1-2 বছরের এক বাচ্চা ছেলেকে। শখ করে নাম রেখেছিলেন ঈশান। তার 2-3 বছর পর আফিয়া এলো ওনার কোল আলো করে। পরে ইয়াস। ছোটবেলা থেকেই ইয়াস আর আফিয়ার তুলনায় ঈশানকে বেশি আদর করলেন সুফিয়া বেগম। একসময় চঞ্চল ইয়াসকে পাঠিয়ে দিলেন লন্ডনে। ছেলে ওনার আগের মতো চঞ্চল নেই, বড় হয়েছে এখন। বুঝতে শিখেছে বাস্তবতা। সাথে সাথে মায়ের সাথে দূরত্ব বেড়েছে তার। প্রতিদিন ছেলেকে ফোন দিয়ে কত কী বলতেন সুফিয়া বেগম। বোঝাতে চাইতেন তিনি কখনোই আলাদা করে দেখেননি কাউকে। মনে হতো ইয়াসের ভুল ভেঙেছে। প্রথম ফিরে আসতে চাইতো ইয়াস, কিন্তু সুফিয়া বেগম ফোনেই হম্বিতম্বি করতেন ছেলের উপরে। জেদ করে এতদিন বারবার বলার পরেও আসতে রাজি হয়নি দেশে। হুট করে 2 দিন আগে ফোন দিয়ে জানালো সে আসে। খন্দকার মঞ্জিলে খুশি ফিরে এসেছিল যেন।
কিন্তু প্রথম দিনই আবার ছেলের সাথে তিক্ততা বাড়বে ওনার ভাবনাতেও ছিল না। সুফিয়া বেগম গটগট করে হেঁটে দরজা পর্যন্ত গেলেন, ফিরে তাকিয়ে আবার শক্ত কণ্ঠে বললেন ইয়াসকে উদ্দেশ্য করে, কিছু শাড়ি রেখে গেলাম, তোমার বউকে বলো শাড়ি পরার অভ্যাস করে নিতে। খন্দকার বাড়ির বউরা এসব 3 পিস পরে ঘুরে না। ইয়াস ভ্রুকুচকে তাকিয়ে আছে মায়ের দিকে, কিছু বলল না অবশ্য। সুফিয়া বেগমও আর ছেলের সাথে কথা বাড়াতে চাইলেন না, তাই চলে গেলেন ওখান থেকে। ছাদে সুন্দর করে বসার জায়গা আছে, এই সময়টাতে বাড়ির সবাই এসে আড্ডা দেয় এখানে। ইয়াস এতদিন মিস করেছে বাড়ির সবাইকে। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর মনে ভাবছে কি যেন। আচমকায় মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখল উজ্জ্বলকে। হাসলো ইয়াস, এই লোকটারই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। উজ্জ্বল হলো আফিয়ার হাজব্যান্ড, আবার ইয়াসের চাচাতো ভাই। উজ্জ্বলের আব্বু আম্মু মারা গেছেন সেই কবেই। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন এক অ্যাক্সিডেন্টে মারা যান দুজনেই। কোলে পিঠে করে ওকে বড় করেছেন সুফিয়া বেগমই। আলো আর সুদর্শন মেয়েকে তাই তুলে দিয়েছেন ওর হাতে। বয়সে উজ্জ্বল ইয়াসের থেকে অনেকটাই বড়, তবুও দুজনে যেন বন্ধুর মতো। উজ্জ্বল আলতো করে ধাক্কা দিল ইয়াসের কাঁধে, একগাল হেসে বলল, কেমন আছো শালাবাবু? শুনলাম বউ নিয়ে এসেছো। উনি কি সেই সৌভাগ্যবতী যার প্রেমে মজেছিলে তুমি? মুস্কি হাসল ইয়াস, তাকালো আকাশ পাড়ে। কিছুক্ষণ ওভাবে থেকেই বলল উজ্জ্বলকে, তোমার ব্যবসা কেমন চলছে ভাইয়া? ভালোই। তা কথা কাটালে বুঝি? কি জানতে চাইছো তুমি? বিয়েটা হলো কিভাবে? আগে থেকেই সব কি সেট করে রেখেছিলে? এদিক দিয়ে কাজটাও কিন্তু মির্জাফরের মতোই করলা। সব কথা এই দুলাভাইকেই বলো, আর বিয়ের কথা বললে না। বলবো বলে তো রেখেছে, মেয়েদের মধ্যে কালফুলি আমার মোড়ের 12টা বাজিও না তো। ইয়াস আর উজ্জ্বল দুজনে গিয়ে বসেছে চেয়ারে। সিমি এসেছে মামা আর বাবার জন্য চা বানিয়ে নিয়ে। ইয়াস আসার পর এই মাত্রই দেখা হলো সিমির সাথে। বয়স ওর 16 কি 17 হবে। মেয়েটা যখন ক্লাস 4-এ পড়ে তখন দেশ ছেড়েছিল ইয়াস। লন্ডনে ওর ফুপির বাসাতেই গিয়ে উঠেছিল সে। মায়ের আদর খুব কমই পেয়েছে, যা পেয়েছে সব ফুপির। এই একজন মানুষকেই ইয়াস ভালোবাসে নিজের থেকে বেশি। ওর ফুপির ছেলে মেয়ে নেই, তাই উনি ইয়াসকেও নিজের ছেলের মতোই আগলে রেখেছিলেন সেই ছোট্টবেলা থেকে। দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকগুলো বছর। ছোট্ট সিমি এখন বড় হয়েছে। ইয়াসও এখন আর আগের মতো ছন্নছড়া বাউন্ডারি নেই। বাড়ির পরিবেশ, প্রতিটি মানুষের পরিবর্তন লক্ষ্য করেছে এসেই। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে ইয়াস নিজেও। সিমি চলে যায় তার বাবা আর মামার সাথে কিছুক্ষণ কথা বলে চায়ের কাপে চুমুক দিয়ে ইয়াস ভাবছে কাল সন্ধ্যার কথা। উজ্জ্বল ওইদিকে চোখের চশমাটা ঠেলে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইয়াসের কথা শুনতে। উজ্জ্বলের এবার ধৈর্যের বাঁধ ভাঙছে। এই ছেলে এত সময় ধরে বলছে না কেন সবটা। উজ্জ্বল চায়ের কাপে চুমুক দিয়ে অধৈর্য কণ্ঠে বলল ইয়াসকে, কি হলো শালাবাবু, তাড়াতাড়ি বলো তোমার বিয়ের কাহিনী। বিরক্ত হলো ইয়াস, ভ্রু কুঁচকে তাকালো উজ্জ্বলের দিকে। উজ্জ্বল তেমন পাত্তা দিল না ইয়াসের রাগকে। তাকে আপাতত জানতে হবে কিভাবে কি হলো। ইয়াস ওর হাতে থাকা চায়ের কাপটা রেখেছে টেবিলে, ভাবছে কাল সন্ধ্যার ঘটনা। ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির দিকেই আসছিল ইয়াস। উদ্দেশ্য কেবল তার বাড়ির মানুষদের সাথে দেখা করা নয়, এসেছে অন্য কাজে। এই উছিলায় সবাইকে দেখে যাবে, এই আর কি। এত বছর পর বাড়িতে আসে শুনে সবাই নিশ্চয়ই খুশি হয়েছেন। তার আশাতে খুশি না হলেও অবাক হবে না। ছোটবেলা থেকে মায়ের আদর পায়নি বললেই চলে। মায়ের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান ইয়াসের। বিদেশের মাটিতে পা রেখেছিল সেই কবেই। বাড়ির সবার জন্য কষ্ট হতো ওর। কতবার চলে আসতে চেয়েছে দেশে, প্রতিদিন কল দিয়ে কান্নাকাটি করত ফিরে আসবে বলে, কিন্তু মায়ের বড়সড় ধমকে চুপ করে যেত। আবার নিজেকে গুছিয়ে নিয়েছে ইয়াস। এখন আর সে আগের মতো নেই, অল্পতেই ভেঙে পড়ে না। কেমন গম্ভীর হয়ে গেছে এখন। কেউ ভালো কথা বলেও অকারণে রাগ দেখায় তার উপরে। ইয়াস তো এমন ছিল না, পরিস্থিতি বাধ্য করেছে তাকে এত কঠোর হতে। এগুলো ভাবছে আর ড্রাইভ করছে ইয়াস। কোথা থেকে বিয়ের সাজে এক মেয়ে দৌড়ে এসেছে গাড়ির সামনে।
অসাবধানতায় মেয়েটা পড়ে গেছে মাটিতে, হাতে আর পায়ে হয়তো ব্যথা পেয়েছে অনেকটাই। ইয়াশ দ্রুত গাড়ির ব্রেক কষল, রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো মাটিতে পড়ে থাকা মেয়েটির দিকে। আর একটুর জন্যই অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তারপর কি হতো? এই অ্যাক্সিডেন্টের জন্য লোকজন ইয়াশকেই দোষারোপ করতো নিশ্চয়ই। গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো ইয়াশ, চোখ মুখ শক্ত করে বলল, ওকে। এই মেয়ে, চোখ কি বাসার আলমারিতে রেখে এসছো? এখনো তো এটা অঘটন ঘটেছে তো। মেয়েটা ছলো ছলো চোখে তাকালো ইয়াশের দিকে। ইয়াশও তখন লক্ষ্য করল ওকে কান্নার কারণে চোখ দুটো ফুলে আছে মেয়েটার, চোখের কাজল লেপটে গেছে ওর। লাল শাড়িতে বসে থাকা মেয়েটার দিকে চোখ আটকে গেছে ইয়াশের। নিঃসন্দেহে মেয়েটাকে সুন্দরী বলা যায়, ইয়াশের দেখা সব থেকে সুন্দরী রমণী বললেও ভুল হবে না খুব একটা। ইয়াশের কেন মনে হচ্ছে আগেও দেখেছে মেয়েটাকে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো ইয়াশ। চলে যেতে নিলেই দু হাত দিয়ে ইয়াশের পা আঁকড়ে ধরল মেয়েটা। ক্রন্দনরত অবস্থাতেই বলল ইয়াশকে, আমায় বাঁচান প্লিজ, ওরা আমায় মেরে ফেলবে। হতবাক হয়ে ওর দিকে দৃষ্টি ফেলল ইয়াশ। কি বলছে মেয়েটা? কে মারবে ওকে? নিজেকে স্বাভাবিক করে হাত ধরে মাটি থেকে তুলল মেয়েটাকে। চোখ মুখ শুকিয়ে আছে মেয়েটার, দেখে মনে হচ্ছে সারাদিনে খায়নি কিছুই। ইয়াশের কেমন মায়া হলো এই অপরিতার জন্য। পাশের দোকানটার সামনে রাখা ব্রেঞ্চে নিয়ে বসালো ওকে, বলল শান্ত কণ্ঠে, কিছু খাবে? উপর নিচ মাথা নাড়িয়ে বলল মেয়েটা, পানি খাবো, আমায় একটু পানি দিন প্লিজ। দোকানে বসে থাকা বৃদ্ধ লোকটা কেমন মায়াভরা চোখে তাকিয়ে আছেন মেয়েটার দিকে। কিছু হয়তো ভাবছেন মনে মনে। খারাপ লাগলো ওনার। ইয়াশ উঠে যাওয়ার আগে গ্লাসে করে পানি নিয়ে এলেন ওর সামনে, বললেন চিন্তিত কণ্ঠে, কি হয়েছে মামনি তোমার? কাশফিয়া হয়তো চিনে লোকটাকে, কিছু না বলে কান্না করে দিয়েছে ও। ইয়াশ বারবার বুঝিয়ে বলছে ওকে কি হয়েছে বলতে, কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কাশফিয়ার মধ্যে। আগের মতোই কান্না করে যাচ্ছে সে। ইয়াশের হয়তো ভালো লাগলো না বিষয়টা, ধমকের স্বরে বলল কাশফিয়াকে, এই মেয়ে, কান্না থামিয়ে কেন আটকেছ বলবে তো আমাকে? কাশফিয়া তাকালো পাশে বসে থাকা লোকটির দিকে। মানুষটাকে পুরোপুরি অচেনা লাগছে ওর। আগে কোথাও দেখেছে বলেও মনে হয় না। কাকে না কাকে হাতে পায়ে ধরে আটকেছে ভাবলেই কেমন অস্বস্তি হচ্ছে ওর। ইয়াশ বিরক্ত হলো এবার, উঠে চলে গেল ওখান থেকে। গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত রেখেছে, তখনই ফোন বেজে উঠেছে ওর। কিছু সময় দাঁড়িয়ে কথা বলার পরপরই স্টার্ট দিল গাড়িটা। কিছু দূর যেতেই গাড়ির সাইড মিররে দেখতে পেল ইয়াশ কিছুক্ষণ আগে দেখা হওয়া সেই মেয়েটাকে কেউ একজন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চায়ের দোকানে কান্নাকাটি করছেন, প্রাণপণে চেষ্টা করছেন ওদের থেকে মেয়েটাকে বাঁচাতে। দ্বিতীয়বার গাড়ির ব্রেক কষল ইয়াশ, দ্রুত নেমে গিয়ে সামনে দাঁড়ালো ওদের। দোকানে তখন পায়ে পড়ে বললেন ইয়াশকে, মেয়েটাকে বাঁচাও বাবা, ওর কেউ নেই, ওরা মেরে ফেলবে ওকে। পা সরিয়ে নিল ইয়াশ, হাত ধরে ভদ্রলোককে তুলে বলল সে, করছেন কি চাচা, উঠুন। উনি আগের মতোই কান্না করছেন, হাত দুটো জোর করে বলছেন ইয়াশকে, মেয়েটাকে বাঁচাও বাবা। ইয়াশকে দেখেই ছেলে দুটো থেমে গেছে। ওদের পাশেই এক 40 ঊর্ধ্ব বয়সের লোক দাঁড়িয়ে, কপাল কুঁচকে তিনি তাকিয়ে আছেন ইয়াশের মুখপানে। দেখেই বোঝা যাচ্ছে যে খুশি হননি খুব একটা। ইয়াশ বাঁকা হেসে বলল লোকটাকে, সামনে কিন্তু পুলিশ স্টেশন। তো কি হয়েছে, তুমি ভয় দেখাচ্ছ আমাকে? যাকে নিয়ে টানাটানি করছেন সে আমার পার্সোনাল প্রপার্টি, জানেন এটা? লোকটা একবার কাশফিয়ার দিকে তাকিয়ে আরেকবার তাকালো ইয়াশের দিকে। ইয়াশের বলা কথাটা পছন্দ হয়নি, তা ওনার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কটমট করে বলে উঠলেন ইয়াশকে, বাদরামো করার জায়গা পাও না, সম্পর্কেও তোমার হবু মামি হয়। ইয়াশ, আপনি আমার কোন জন্মের মামা লাগেন? তোমার আম্মু আমার বোন। পুরো কথাটা শেষ হওয়ার আগেই ইয়াশ রক্ত চোখ খুনিয়ে তাকালো ওনার দিকে। ইয়াশের এমন চাহানিতে হয়তো ভয় পেল লোকটা। কাশফিয়ার ধরে রাখা হাতটা ছেড়ে দিল তখনই। ইয়াশের খুব একটা অসুবিধে হয়নি লোকটাকে চিনতে। ছোটবেলায় নানা বাড়ি গিয়েছে হাতে গোনা দু একবার। ওর নানার এক ড্রাইভার ইয়াশের আম্মুকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বিধায় সবসময় নিজের সবটা দিয়ে হলেও সাহায্য করতেন আহাদের পরিবার। কিন্তু অকালেই চলে গেলেন আহাদের আম্মু। এরপর ইয়াশের নানা আহাদকে নিয়ে এসেছিলেন নিজের বাড়িতে।
আহাদের বাজে স্বভাবের জন্য কেউই তেমন পছন্দ করতো না ওনাকে। সুফিয়া বেগমের সাথে সম্পর্ক ভালো না হলেও বেশ কয়েকবার এসেছেন খন্দকার মঞ্জিলে। ইয়াসের পুরোপুরি মনে আছে আহাদকে। আহাদ কাশফিয়ার হাতটা ছাড়তেই ওই ছুটে গিয়ে দাঁড়ালো ইয়াসের পেছনে। ইয়াসের বয়সী কয়েকটা ছেলে মেয়ে এসে উপস্থিত হয়েছে ওখানে। সবাই হয়তো চেনে ইয়াসকে, আবার একই পাড়ায় হওয়ায় কাশফিয়াকে কম বেশি সকলেই চেনে। ওদের সবাইকে একসাথে এদিকে আসতে দেখে আহাদের সাথে দুটো ছেলে নিজেদের যান বাঁচিয়ে পালিয়েছে অনেক আগেই। ইয়াস এক পা দুপা করে এগিয়ে গেল আহাদের কাছে, চোখ মুখ শক্ত করেই বলল, বিয়ে করবেন? ইয়াসের হাবভাব ভালো ঠেকছে না আহাদের। ছেলেটাকে ভালো করেই চেনে ও, খারাপ কিছু হতে পারে বুঝেই আমতা আমতা করে বলল, না, এই বিয়ে আমি করব না। না কেন? চলুন আজকে আপনাকে বিয়ে করাবো। আহাদ দুপাশে তাকিয়ে দেখলো, তারপর কথা না বলেই দৌড় লাগালো উল্টো রাস্তায়। ইয়াসের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো খিলখিল করে হেসে উঠলেও আহাদের দৌড়ানোর স্টাইল দেখে হাসল না কেবল কাশফিয়া। এখনও আগের অবস্থানেই দাঁড়িয়ে আছে সে। কোথায় যাবে কি করবে ভাবছে এইসবই। ইয়াস এগিয়ে এলো কাশফিয়ার কাছে, ওর পাশেই দাঁড়িয়ে থাকা তুহিনকে উদ্দেশ্য করে বলল, মেয়েটাকে তোমরা চেনো তো? হ্যাঁ ভাইয়া। ওকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিও। অমনি বলে উঠল কাশফিয়া। পালিয়ে এসেছি কি ফিরে যাওয়ার জন্য? মেয়েটার সোজাসাপটা উত্তরে ভরকালো না কেউই। ওরা হয়তো জানে কাশফিয়া এমনই। ইয়াস ভ্রুকুসকে তাকালো ওর দিকে। কাশফিয়া নিজের চোখ সরালো অন্যদিকে। ইয়াস বুঝলো মেয়েটার যাওয়ার জায়গা নেই, কিন্তু নিজের সাথেই বা নিয়ে যাবে কোন পরিচয়ে কি যেন ভেবে গম্ভীর কণ্ঠে বলল ইয়াস, ফেরার জায়গা না থাকলে বসে থাকো এখানে। ইয়াস চলে যাচ্ছিল ওখান থেকে। মাটিতে পড়ে থাকা কাচের ফ্রেমের একটা ছবি লাগলো ওর পায়ে। হাতে নিলেও পরিচিত কারো মুখ ভেসে উঠল ছবিটাতে। চোখ মুখে বিস্ময় নিয়ে ইয়াস একবার তাকালো কাশফিয়ার দিকে, পরে আবার ছবিটাকে দেখলো ভালো করে। মনে পড়ল ওর তখন যখন এসে মাটি থেকে টেনে তুলেছিল কাশফিয়াকে, ওর হাত থেকেই পড়েছিল ছবিটা। আস্তে আস্তে কাশফিয়ার কাছে হেঁটে এসে জিজ্ঞেস করলো ওকে, ছেলেটাকে? কিছু সময় পরে উত্তর দিল কাশফিয়া, আমার ভাইয়া। তোমার আম্মা আব্বু নেই? না। ইয়াসের ঠোঁটের কোণে হাসি ফুটল মুহূর্তেই। এই মেয়েটাকে খুঁজতেই সে এসেছে বাংলাদেশে। এত তাড়াতাড়ি পেয়ে যাবে ধারণাতেও ছিল না ইয়াসের। ঋণ পরিশোধ করার সময় এসেছে এবার ইয়াসের। এদিকে ভাই আর মা বাবার কথা উঠতেই চোখ ভরে এলো পানিতে। কান্না আটকে রাখতে ব্যর্থ হলো কাশফিয়া। মুখে হাত চেপে কান্না করে দিল তখনই। নিজের এত বড় বাড়ি এখন মামির দখলে। ভাইটা ওর বেঁচে আছে না মারা গেছে এও জানে না। কষ্ট তো হবেই। এত বড় শহরে কার কাছেই বা যাবে মেয়েটা। ইয়াস চোখের ইশারায় আশেপাশে থাকা সবাইকে চলে যেতে বলল। অপেক্ষা না করে ইয়াসের আদেশ পালন করলো ওরা। ইয়াস মিছে মিছে ভয় দেখিয়ে বলল কাশফিয়াকে, এই মেয়ে, কান্না থামাবে তুমি? কান্না না থামালে ওই বুড়োর হাতে তুলে দেবো কিন্তু। কান্না থামালো কাশফিয়া। মনে হলো লোকটা কোনোভাবে চেনে ওর ভাইকে। নিজেইকে স্বাভাবিক করে বলল ইয়াসকে, আপনি কি আমার ভাইয়াকে চেনেন? চিনি তো। কাশফিয়া হাসলো, চোখের পানি মুছে ইয়াসের হাত দুটো ধরে বলল ওকে, আমাকে একবার ভাইয়ার সাথে কথা বলিয়ে দিবেন প্লিজ। আমি ভাইয়ার সাথে কথা বলবো, ও ঠিক আছে কিনা এইটুকুই কেবল জিজ্ঞেস করবো আমি। ইয়াস শান্ত হতে বলল কাশফিয়াকে। হাত দুটো শক্ত করে ধরেই আদুরে গলায় বলল, তোমার ভাইয়া ঠিক আছে, চিন্তা করুন ওর জন্য, কিন্তু ওর তো আসতে সময় লাগবে। তুমি যাবে কোথায়? কোনো কিছু না ভেবেই অবুঝের মতো বলে উঠল কাশফিয়া। আপনার সাথে নিয়ে চলুন। ইয়াস হয়তো অপেক্ষা করছিল এটারই। বাঁকা হাসলো কি যেন ভেবে। কথা বলা শেষ হতেই থামলো ইয়াস। ওর পাশেই দাঁড়িয়ে আছে উজ্জ্বল। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ইয়াসের মুখবাণী। ইয়াস বিরক্ত হলো উজ্জ্বলের এমন চাহনি দেখে। মুখে মাছে ঢুকে তোরা ভাই, এভাবে হা করে আছে যে? ধ্যান ভাঙল উজ্জ্বলের। ইয়াসের কথা পাত্তা না দিয়ে কৌতূহলী হয়ে বলল, তারপর কি হলো শালাবাবু? ইয়াস অন্যদিকে তাকিয়ে হাসলো, তারপর নিজেকে স্বাভাবিক করে বলল উজ্জ্বলকে, তারপর আর কি, বিয়ে হলো। আমার মুড ভালো থাকলে আজকে বাসরও হবে।
ইয়াসের কথা শুনে চমকালো উজ্জ্বল। গম্ভীর ইয়াস কিনা রসিকতা করছে আজ? সব কি তাহলে বিয়ে নামক ঔষধেরই কাজ, যে ঔষধ গম্ভীর বদমেজাজি ইয়াসকে রোমান্টিক বানিয়ে তুলেছে? ইয়াস রুমে আসছিল, তখন ধাক্কা লাগলো কারোর সাথে। সামনের মেয়েটা ভাবলো ইয়াস ধরে নেবে ওকে, কিন্তু ইয়াস দাঁড়িয়ে আছে সেই আগের মতোই। মেয়েটা ধপ করে পড়ে গেল মেঝেতে। কোমরে হাত দিয়ে ইয়াসের মুখপানে তাকিয়ে বলল সে, এটা কি হলো ইয়াশ? আমার সামনে দপ করে এক আলুর বস্তা পড়লো। কি? আমি আলুর বস্তা? তাছাড়া কি? কথাগুলো ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি রেখেই বলেছে ইয়াস। কথা বলা শেষে চলে যাচ্ছিল নিজের রুমে। মেঝেতে বসে থাকা রুহি উঠে দাঁড়িয়ে ডেকে বলল ইয়াসকে, আমি কি দেখতে এতটাই খারাপ ইয়াশ? আমার দিকে তাকালে কি পাপ হতো তোমার? ইয়াসের পাছড়া থেমে গেল, এগিয়ে এলো রুহির কাছে। রুহির প্রশ্নের উত্তরে বলল সে, তুমি কি জানো আমি বিবাহিত? আমার সুন্দরী বউ থাকতে তোমার দিকে তাকাবো কেন? রুহি পিছিয়ে গেল কয়েক পা। এটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। কি বলল ইয়াস সে বিবাহিত? ইয়াস কি মজা করছে রুহির সাথে? কৌতূহল দমাতে না পেরে রুহি জিজ্ঞেস করলো ইয়াসকে, তুমি কি মজা করছো আমার সাথে? সিরিয়াস বিষয় নিয়ে আমি ঠাট্টা মজা করি না রুহি, এটা তুমি ভালো করেই জানো। ইয়াস চলে গেল নিজের রুমে। রুহি নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। রুহির ভেতরটা শুকিয়ে এলো, মাথার কেমন ভনভন করছে ওর। ইয়াস কি সত্যি বলছে এসব? হোস্টেল থেকে বাড়িতে আসলো কিছুক্ষণ আগেই। সিমিকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করছিল ইয়াস এসেছে কিনা। উত্তর পাওয়ার সাথে সাথেই রুহি চলে এসেছে এখানে। এমন কিছু শুনতে হবে জানলে সে আসতো না কোনোভাবেই। সিমি এসে দাঁড়িয়েছে রুহির পাশে, বলছে ওকে, কখন আসলে ফুপি? নিজেকে স্বাভাবিক করে বলল রুহি, এই তো এখনই। ঈদের ছুটিতে এসেছো তাই না? এবার আর তোমাকে যেতে দিচ্ছি না। আমি মামাই আর তুমি মিলেই ঘুরতে যাব, সাথে নতুন মামিকেও নিব। নতুন মামি? হ্যাঁ, মামাই বিয়ে করেছে। আবু বলেনি তোমাকে? রুহির মুখটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। কেন যেন রাগ হলো ওর। ধমক দিয়ে বলে উঠল সিমিকে, এত কথা কিসের সিমি? পড়তে যা, তোর না পরীক্ষার সামনে। সিমির হাসি মুখটা চুপসে গেল মুহূর্তেই। ফুপির মেজাজ খারাপ হলো কেন বুঝলো না। চুপচাপ চলে গেল রুহির কাছ থেকে। বিকেলে অনেক আত্মীয়রা এসেছে ইয়াসকে দেখতে। এসে যখন শুনলেন ইয়াস বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে, কত রকমের কথা বললেন এক একজন। কেউ কেউ আবার বলছিলেন বিদেশেই হয়তো বিয়ে করে নিয়েছিল এই মেয়েকে, তাই তো সে এত করে বলার পরেও আসেনি এতদিন। সুফিয়া বেগমের মুখের দিকে তাকানো যাচ্ছিল না তখন। সিমিকে পাঠিয়েছেন কাশফিয়াকে নিয়ে আসতে। সবাই দেখতে চাইছিল ওকে। মাথায় ওড়না টেনে রুম ভর্তি মানুষের সামনে এসে দাঁড়িয়েছে কাশফিয়া। পরনে শাড়ির বদলে থ্রি পিস দেখেই মেজাজ খারাপ হয়ে গেছে সুফিয়া বেগমের। তিনি কিছু বলবেন তার আগেই পাশের বাড়ির এক ভদ্রমহিলা বলে উঠেছেন। কাশফিয়ার কানে গেল কিছু কথা। অস্বস্তি হচ্ছে ওর এসব শুনে। মাথাটা নুইয়ে নিয়েছে তখনই। সুফিয়া বেগম উঠিয়ে এলেন কাশফিয়ার কাছে। আস্তে আস্তে বললেন ওকে, এই মেয়ে, শাড়ি পরতে বলেছি না তোমাকে? এসব কি পরেছো? আমার গুণধর ছেলে কি তোমাকে শিখিয়ে দিয়েছে মা যা বলবে তার উল্টোটা করবে? মেঝের দিকে তাকিয়ে জবাব দিল কাশফিয়া, আসলে আমার শাড়ি পরার অভ্যেস নেই। বড়লোক ছেলে পটানোর ভালোই অভ্যাস আছে তাই না? সবার সামনে আফিয়ার এমন কথায় অস্বস্তিতে পড়লেন সুফিয়া বেগম। উজ্জ্বল মাত্রই অফিস থেকে এসেছে, স্পষ্টই শুনেছে আফিয়ার কথা। ধমক দিয়ে বলে উঠেছে ওকে, আহ, তোমার কি সুবুদ্ধি হবে না কখনোই? মেহমানদের সামনে নতুন বউকে কি বলছো এসব? যা বলেছে ঠিক বলেছি। তুমি জানো না আমাদের রুহি ইয়াসকে পছন্দ করে? এই মেয়ে উড়ে এসে জুড়ে বসলে আমি মেনে নেব নাকি? তুই মানার না মানার কি আপু? আমার জীবন, আমার ইচ্ছা। আমি কাকে বিয়ে করব না করব এটা কি তোমরা বলে দেবে? এই খন্দকের মঞ্জিলে সব নিয়মকানুন কি কেবল আমার জন্যই? গম্ভীর কণ্ঠের এমন কথায় ধমকালো সবাই। চুপ করে গেল আফিয়া। ঘর ভর্তি মেহমান সহ বাড়ির সবার দৃষ্টি এখন ইয়াসের দিকে। রুম থেকে বেরিয়ে এসেছে রুহিও। দাঁড়িয়ে আছে রুমের এক কোণে। ইয়াস এগিয়ে এলো কাশফিয়ার কাছে। হাত টেনে নিজের কাছে আনলো ওকে। চোখ মুখ থেকে চিন্তা ভাবটা মুহূর্তেই সরে গেল কাশফিয়ার। ইয়াস বলল সবাইকে উদ্দেশ্য করে, ও ছোট, বয়সে আমার সাথে যায় না, এটা কোনো ব্যাপার না।
আমি ওকে খাইয়ে পড়িয়ে বড় করে নেব। আমার পাশে উপমাকেই মানায়। আই রিপিট, উপমাকেই মানায়। আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার দায়িত্ব দিইনি আমি। সবার মুখগুলো চুপসে গেল মুহূর্তেই। লজ্জায় মাথা নিচু করে ফেললেন নিজেদের। ইয়াশ ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তড়িঘড়ি করে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন সুফিয়া বেগম। স্বামীও ওনার বাসায় নেই এই সময়টাতে। চিন্তিত কণ্ঠে বললেন ছেলেকে, চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? থাকার জায়গার অভাব হবে না আম্মু। যেখানে আমার ওয়াইফের সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। আফিয়া ছলো ছলো চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। কী বা বলছে সে? ইয়াসের কাছে বোনের চেয়ে বাইরের একটা মেয়ে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আফিয়ার কাছে এলো ভাইয়ের, বলল ওকে, বাইরের একটা মেয়ের জন্য আমার সাথে তুই এভাবে কথা বলছিস ইয়াশ? এই মেয়েই তো সব হলো, আমরা বুঝি কেউ নই? ও আমার হাত ধরে আমাকে বিশ্বাস করে বাড়িতে এসছে আপু। আমি কিভাবে ওর অপমান সহ্য করি? সুফিয়া বেগমেরও রাগ কম হয়নি আফিয়ার কথায়। চোখের ইশারায় শাসালেন মেয়েকে। ক্ষমা চাইতে বললেন ইয়াসের কাছে। আফিয়া ভাইকে বড্ড ভালোবাসে, চাইছে না কোনোভাবেই বাড়ি ছাড়া হোক সে। ইচ্ছে না থাকলেও সরি বলেছে কাশফিয়াকে। কাশফিয়ার কেমন খারাপ লাগলো আফিয়ার জন্য। কিছু বলতে নিলেই ইয়াস চোখের ইশারায় চুপ থাকতে বলল ওকে। উজ্জ্বল বিটি হেসে বলছে ইয়াসকে, এই না হলো আমার শালা, বউকে এইভাবে ভালোবাসতে হয়। ইয়াস কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানেই। চোখ মুখে ওর রাগ স্পষ্ট। সুফিয়া বেগম জানেন ছেলের রাগ সম্পর্কে। হাতে পায়ে ধরে বোঝালেন ওকে। ইয়াসও মানল মায়ের কথা। কাশফিয়ার হাত ধরে নিয়ে গেল ওকে রুমে। পুরোটা সময় রুহি এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। মেয়েটা কি ভাগ্য, সে প্রতিনিয়ত যে মানুষটাকে চাইল, এই মেয়েটা কষ্ট ছাড়াই তাকে পেয়ে গেল। কি আছে এই মেয়েটার মধ্যে? কিছু তো একটা আছেই, নইলে ইয়াসের মতো গম্ভীর বদমেজাজি একটা মানুষ তার প্রেমে মজে। কিভাবে সবার থেকে সুন্দর করে প্রোটেক্ট করল মেয়েটাকে। রুহির যে হিংসে হচ্ছে কাশফিয়ার ভাগ্যের উপর। এই ভাগ্যটা ওর হলো না কেন? চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ল রুহির। কাউকে না বুঝতে দিয়ে চলে গেল রুমে। সময় গড়িয়েছে 2-3 দিন। বাড়িতে কত আয়োজন চলছে ঈদের। হ্যাঁ, কালকেই ঈদুল আজহা। মামাকে ছেড়ে এই বাড়িতে কাশফিয়ার প্রথম ঈদ। ভাইয়ের সাথে কথা হয় না ওর অনেক দিন। ইয়াসের হাত ধরে এই বাড়িতে আসার কারণটাই যে নিজের ভাইকে খুঁজে পাওয়া। যত দ্রুত সম্ভব কাশফিয়াকে যোগাযোগ করতে হবে ওর ভাইয়ের সাথে, নইলে যে কোনোভাবেই শান্তি পাচ্ছে না মনে। কত কি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে, কখন নিজেও জানে না কাশফিয়া। ইয়াস আস্তে আস্তে হেঁটে রুমে এসেছে ওর। পরক্ষণেই আবার নিজেকে বকাঝকা দিয়ে মনে মনে ভাবছে, নিজের রুমে এমন চোরের মতো ঢুকলো কেন সে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো ইয়াস। এগিয়ে গিয়ে সোফার পাশের সেন্টার টেবিলের ওপর কয়েকটা শপিং ব্যাগ রাখলো। সবগুলোই এনেছে তার উপমার জন্য। মেয়েটাকে ডাকতে যাবে, তখনই দেখলো বেঘুরি ঘুমোচ্ছে মেয়েটা। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো কাশফিয়াকে। ভাবনায় এলো ইয়াসের কালই তো ঈদ, মেয়েদের হাতে মেহেদি না দেখলে মানায়। কি যেন ভেবে হাসলো ইয়াস। আসার সময় জামা কাপড়ের সাথে সব থেকে মেহেদির প্যাকেট নিয়েই এসেছিল। কাশফিয়ার কাছে এসে বেঁচেতে বসলো হাঁটু গেড়ে। কাশফিয়ার একটা হাত টেনে নিজের কাছে আনলো ইয়াস। আনারি হাতে পরিয়ে দিল মেহেদি। আস্তে আস্তে বালিশের ওপর কাশফিয়ার হাত দুটো রেখে চলে গেল রুম থেকে। মেয়েটা কি বুঝলো এগুলো? হয়তো না। ঘুমন্ত কাশফিয়া হয়তো জানেও না কেউ একজন তাকে নিয়ে যতটা ভাবে সে নিজেও হয়তো ততটা ভাবে না। মন খারাপ করে বসে আছে কাশফিয়া। বিছানার উপরে রাখা শাড়িগুলোর দিকে তাকাচ্ছে বারবার। একটু আগেই সুফিয়া বেগম এসেছিলেন এই রুমে। কাশফিয়াকে বললেন শাড়ি পরে নিচে আসতে। ঈদের দিন বাড়ির বউ ঘরে বসে থাকবে, ব্যাপারটা নাকি ভালো দেখায় না। কিন্তু কাশফিয়া যে শাড়ি পরতে পারে না, একবারই পরেছে, তাও জোর জবরদস্তি করে বিয়ের শাড়ি পরিয়ে দিয়েছিল ওর মামি। ইয়াস মাত্রই রুমে ঢুকেছিল। বিছানায় বসে থাকা কাশফিয়ার চিন্তিত মুখশ্রী নজরে এলো তার। শার্টের হাতাটা গোটাতে গোটাতে পাশে গিয়ে দাঁড়ালো কাশফিয়ার। ডাকলো ওকে। উপমা। কাশফিয়া মুখ তুলে তাকালো ইয়াসের দিকে, বলল মিনমিনে কণ্ঠে, মন খারাপ? কেউ কিছু বলেছে তোমাকে? কথা বলল না কাশফিয়া। মাথা ভর্তি চিন্তা নিয়ে বসে রইল সে আগের মতোই। ইয়াসের মনে হলো ওর ভাবনাই সত্যি। হয়তো ওর মা বা বোন কেউ একজন এসে কথা শুনিয়েছে কাশফিয়াকে। ইয়াস বসলো ওর পাশে, বলল আবারও, কে কি বলছে আমাকে বলো।
কাশপিয়ার মনে হলো ইয়াশ রেগে গেছে কোনো কারণে। ওকে শান্ত করতেই বলল সে, কেউ কিছুই বলেনি আমায়। তাহলে এইভাবে মন খারাপ করে বসে আছো যে? তোমার ভাইয়াকে আমি নিয়ে আসবো, অপেক্ষা করো কিছুদিন। ভাইয়ার জন্য মন খারাপ হয়নি, তাহলে? শাড়ি পরতে পারি না। ইয়াশের মনে পড়ল এখন ওর আম্মুই তখন হম্বিতম্বি করছিলেন শাড়ি পরা নিয়ে। ইয়াশ হয়তো বুঝলো কি হয়েছে, কি যেন ভেবে হাসলো সে। বলল কাশপিয়াকে, আমি হেল্প করব? কাশপিয়ার কেমন লজ্জা হলো ইয়াশের কথায়। ফটাফট মাথা দুলিয়ে নানা নানা করে বলল ইয়াশকে, তার দরকার নেই। ভয় পেও না উপমা, আমি অতটাও খারাপ নই, বিশ্বাস করে দেখো আমাকে। ইয়াশ যতক্ষণ কথা বলেছে কাশপিয়া এক ধ্যানে তাকিয়েছিল ওর মুখের দিকে। কি সুন্দর করে কথাটা বলল ইয়াশ। দেখা হওয়ার পর থেকে এই প্রথম ইয়াশকে ভালোভাবে কথা বলতে দেখলো কাশপিয়া। তার ভাবনা তাহলে ভুল। ইয়াশ মোটেও তিত করলা নয়, হাসতেও জানে লোকটা। ইয়াশ বিছানা থেকে বেছে বেছে একটা নীল শাড়ি হাতে তুলে নিল, নিজের চোখ বেঁধে নিল কাশপিয়ার গায়ের ওড়না দিয়ে, যত্ন করে ওকে পরিয়ে দিল শাড়িটা। পুরোটা সময় কাশপিয়া কেবল দেখছিল ইয়াশকে। এই মানুষটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে সে, কিভাবে সুপারম্যানের মতো এসে সব সময় সব বিপদ থেকে বাঁচিয়ে নেয় তাকে। শাড়ি পরানো শেষে কুচি ধরতে বলল কাশপিয়াকে। চোখের বাঁধন খুলে মেঝেতে বসে কুচিগুলো ঠিক করে দিল ওর। কাশপিয়া দাঁড়িয়ে আছে আয়নার সামনে, ইয়াশ তার ঠিক পেছনে। শাড়ির আঁচল টেনে কাশপিয়ার মাথায় দিয়ে দিল ইয়াশ। ঠোঁটের হাসি চওড়া হলো কাশপিয়ার। হুট করে মেঝেতে বসে পায়ে হাত দিয়ে সালাম করলো ইয়াশকে। কি হচ্ছে বুঝতে না পেরে প্রশ্ন করলো ইয়াশ, আরে কি করছো? আজকে না ঈদ, প্রথম সালামটা আমি আপনাকেই করলাম। ইয়াশ হাসলো কেবল, কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে বুকের বাম পাশটায় হাত দিয়ে বলছে বিড়বিড় করে, পায় না উপমা, তুমি তো আমার এখানটায়। কথাগুলো ভেবে আনমনে হাসল ইয়াশ। কাশপিয়া চেয়ে রইল ওর যাওয়ার পানে। লোকটা দেখতে মন্দ নয়, ঠিক যেন সিনেমার হিরোদের মতো। কত সুন্দর করে উপমা নামে ডাকে তাকে। কাশপিয়া কি প্রেমে পড়ল এই তিত করলার? নিজের ভাবনায় নিজেই হাসল কাশপিয়া। ইয়াশ যাওয়ার পরপরই কাশপিয়া ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে বিছানার উপরে রাখা গিফট কার্ড, টাকা আর শাড়ি পেল সে। এগুলো কার বুঝতে পারছে না কাশপিয়া। জিনিসগুলো নেড়ে চেড়ে দেখলো, কিছুক্ষণ বিড়বিড় করে আওড়ালো, এগুলো কি আমার? রুমে কি তুমি ছাড়া আর কোনো মেয়ে আছে? ভরকে গেল কাশপিয়া। এত আস্তে করে বলল লোকটা শুনে নিল কি করে। আমতা আমতা করে বলল ইয়াশকে, না, কিন্তু আমার জন্য এসব কেন? তুমি আমাকে এত সুন্দর করে সালাম করলে, সালাম না দিলে বিষয়টা কেমন দেখে না? তুমি তো পরে আমাকে কিপ্টে ভাবতে পারো। ইয়াস রায়হান কিপ্টে নয়, এটা বোঝাতেই তোমাকে সালাম দিলাম। মনে মনে হাসলো কাশপিয়া। লোকটা কি সুন্দর অহেতুক লজিক দেখাতে পারে। তবে ইয়াশের আনা গিফটগুলো অনেক সুন্দর, ওর পছন্দের তারিফ করতে হয় বটে। কাশপিয়ার দিকে তাকিয়ে কি যেন ভাবছে ইয়াশ। মাথা থেকে শাড়ির আঁচল পড়ে যাওয়ায় ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে এসে চোখে মুখে পড়ছে। বিরক্ত হচ্ছে কাশপিয়া। ইয়াশ লক্ষ্য করলো বিষয়টা, কথা না বলে চাওয়ালো কাশপিয়াকে নিজের দিকে। যত্ন করে চুলগুলো সব গুজে দিল কানের পাশে। কাশপিয়া কেবল দেখে যাচ্ছে ইয়াশকে। হুট করেই ওর মাথায় আসলো ভাইয়ের কথা। বলল ইয়াশকে, আমাকে ভাইয়ের সাথে একবার কথা বলিয়ে দেবেন? মুহূর্তেই চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াশের। পিছিয়ে গেল কয়েক পা। কাশপিয়া বুঝল না কিছুই। মনে হলো শরীর খারাপ হয়েছে। ইয়াশের কাছে গিয়ে গালে কপালে হাত দিয়ে বলল সে, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? না তো। ভাইয়ার সাথে একবার কথা বলিয়ে দিন না আমায়। আমি শুধু জানতে চাই ভাইয়া ভালো আছে কিনা। রাগতের স্বরে বলে উঠল ইয়াশ, বলেছি তো ভালো আছে, এত কথা কিসের উপমা? আমাকে সময় দাও, সবে আসলে কৌশিক ঠিক তোমার সাথেই কথা বলবে। আপনার সাথে আমি এসেছি ভাইয়ার জন্যই, আর আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। মুখোমুখি তর্ক কোনো কালেই পছন্দ না ইয়াশের। মেয়েদের এত বাড়াবাড়িও ভালো লাগে না ওর। এই যে বারবার বলার পরেও কাশপিয়া উল্টো প্রশ্ন করে বসে। রাগ লাগছে ইয়াশের। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল ইয়াশ। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার বৃথা চেষ্টা চালালো কিছুক্ষণ। কাশপিয়াকে কিছু বলতে নিলেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সিমির কণ্ঠস্বর ভেসে এলো কানে, মামাই, তোমাকে আর নতুন মামিকে সবাই নিচে ডাকছে। ইয়াশ তাকালো ভাগ্নির দিকে। নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি টেনে বলল ওকে,
আসছে, তুমি যাও। চলে গেল সিমি। কাশফিয়া দাঁড়িয়ে রইল ওখানে। গুরুত্বপূর্ণ ফোন কল আসায় ইয়াসও চলে গেল বাইরে। বেশ কিছুক্ষণ পর রুহি এসে কড়া নাড়ল দরজায়। কাশফিয়া তখন বিছানায় বসেছিল। দরজার দিকে তাকাতেই অপরিচিত মুখ দেখল সে। মেয়েটাকে চেনে না কাশফিয়া, চিনবেই বা কী করে? এসেছে তো মাত্র ৩-৪ দিন। হাতিগোনা ২-১ জন ছাড়া এখনও বাড়ির সবাইকে দেখা হয়নি ওর। কাশফিয়া মুখে হাসি টেনে ভিতরে আসতে বলল রুহিকে। রুহিও আসলো ওদের রুমে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখল কাশফিয়াকে। মেয়েটা সুন্দর, বয়স কম, গোলগাল চেহারার, ফর্সা দেখতে, মাথার লম্বা চুল, কাজল কালো চোখ। এই চোখের মায়াই বুঝি পড়েছে ইয়াশ। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবল রুহি। মেয়েটাকে পছন্দ করার কারণ আছে বটে, কিন্তু রুহি কি দেখতে এতটাই বাজে? ওকে ভালোবাসা যেত না একবার? কথাগুলো ভেবে নিজেই নিজেকে বকাঝকা দিচ্ছে রুহি। অন্য নারীর স্বামীকে নিয়ে কি ভাবছে সে এসব? এগুলো যে পাপ। এদিকে কাশফিয়া তাকিয়ে আছে রুহির মুখপানে। মেয়েটাকে জানতে ইচ্ছে করছে ওর। রুহি লক্ষ্য করল এটা, হেসে জিজ্ঞেস করলো কাশফিয়াকে, নাম কি তোমার? কাশফিয়া। ভ্রুকুসকে আরেকবার বলল রুহি। ইয়াশ যে তখন উপমা ডাকলো। সাথে সাথে উত্তর এলো কাশফিয়ার থেকে। উনি উপমাই ডাকেন। আবারও কেমন মন খারাপ হলো রুহির। কি সুন্দর নাম দিয়েছে মেয়েটার ইয়াশ। ওর কেন এমন ভাগ্য হলো না? কেন চেয়েও পেল না ইয়াশকে? প্রতিবার বাড়িতে আসলেই এই রুমটাতে আসতো রুহি। ইয়াশের রেখে যাওয়া সব জিনিসগুলো ছুঁয়ে দেখতো সে। মনে হতো ইয়াশকেই ছুঁয়েছে। কিন্তু এখন এই রুমটাতে কেমন দম বন্ধ লাগছে। ওর প্রিয় মানুষটার সাথে এই রুমে অন্য এক মেয়ে থাকে, স্ত্রীর অধিকার নিয়ে তাকে স্পর্শ করে। না না, আর এগুলো ভাবতে পারছে না রুহি। বেশিক্ষণ এখানে থাকলে কান্না করে দেবে সে। দ্রুত বলল কাশফিয়াকে, চাচি রাগ করবেন, তোমাকে না ডাকলেন অনেক আগে? তাড়াতাড়ি চলে এসো। রুহি চলে যাচ্ছিল রুম থেকে। দরজার সামনে পা রাখতেই বলল কাশফিয়া, আপনার পরিচয় দিলেন না তো? আমার পরিচয় জানলে তুমি খুশি হবে তো? তা হব না কেন? হাসল রুহি। যেতে যেতে বলল কাশফিয়াকে উদ্দেশ্য করে, আমি রুহি। নামটা শোনা মাত্রই কপালে ভাঁজ পড়ল কাশফিয়ার। মনে হলো এই নামটা শুনেছে সে। হ্যাঁ, মনে পড়েছে, তখন ইয়াশের আপুর মুখেই শুনেছিল রুহি ইয়াশকে পছন্দ করে। এই কথাটাই বলেছিলেন তিনি। আচ্ছা, মেয়েটা তো সুন্দর, পরি বললেও ভুল হবে না। ইয়াশ নিশ্চয়ই পছন্দ করে মেয়েটাকে। ওদের মধ্যে কি বাধা হয়ে দাঁড়ালো কাশফিয়া? কিন্তু সব কিছুর পরেও এসব ভেবে তার এত খারাপ লাগছে কেন? কেন মনের মধ্যে কষ্ট হচ্ছে ইয়াশকে অন্য কারো পাশে ভাবতে? কাশফিয়া তো ভালোবাসে না মানুষটাকে। অমন তিত করলার মতো স্বভাবের লোককে ভালোবাসবেই বা কে? কথায় কথায় মুখটাকে কষা আমের মতো বানিয়ে রাখে। কথাটা ভেবেই আর মনে হাসল কাশফিয়া। ব্যালকনিতেই দাঁড়িয়েছিল ইয়াশ। কাশফিয়া ভাবলো ডাকবে ওকে, একসাথে নিচে যাবে দুজনে। ইয়াশ ব্যতীত কাউকেই তো চেনে না ভালো করে। দরজার সামনে যেতেই স্পষ্ট কানে এলো কাশফিয়ার। কারোর সাথে কলে কথা বলছে ইয়াশ। চিন্তিত কণ্ঠে বলছে সে, ও কি ঠিক আছে? বেঁচে আছে তো? না না, ওকে বাঁচাতে হবে, নইলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কেবল ইয়াশের কথাগুলো শুনে কাশফিয়া ফোনের অপর প্রান্তে থাকা লোকটি কি বলছে না বলছে কানে আসেনি তার। কেমন অদ্ভুত ঠেকলো বিষয়টা। সাথে মনে হলো ইয়াশ খুব চিন্তায় আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো কাশফিয়া, কাকে বাঁচানোর কথা বলছেন? কেনই বা ক্ষমা করতে পারবেন না নিজেকে? চমকে তাকালো ইয়াশ। পরে কথা বলছে বলে কেটে দিল ফোনের লাইন। মেসেজ দেখিয়ে বলল কাশফিয়াকে, তোমাকে না বলেছে নিজের মতোই থাকবে? আমাকে সব ব্যাপারে নাক গলানোর অধিকার দিয়েছি তোমাকে। আমি তো কেবল জানতে চাইলাম। পুরো কথাটা শেষ হওয়ার আগেই ইয়াশ থামিয়ে দিল ওকে। রেগে মেগে বলল ধমকের স্বরে, এত জানতে হবে না তোমাকে। একটু ভালোভাবে কথা বলেছি দেখে নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছ? শোনো মেয়ে, ইয়াশকে পাওয়া এতটা সহজ না। কাশফিয়ার রাগে না সহজে, তাই ইয়াশের কথায়ও রাগ লাগছে না ওর। তবে শেষ কথাটা কেমন হাসি পেল। মুখ ভেঙচি কেটে বলল ইয়াশকে, যেই না চেহারা, নাম রাখছে পেহারা। আপনাকে পাওয়ার জন্য বসে নেই কাশফিয়া। আমার পিছে কত কত সাকিব খান ঘুরতো, আসছে সে। তাই সেদিন তোমার সাকিব খানেরা ছিল কোথায়? আমার থেকে তো হেল্প নিতে হলো। আপনি কি আমায় খোটা দিচ্ছেন? মনে করিয়ে দিলাম, তোমার ঠিকানা কেবল আমি পর্যন্ত উপমা।
কাশফিয়াকে আসতে বলে চলে গেল ইয়াশ। শেষ কথাটা বলার সময় মুচকিয়ে হাসছিল ইয়াশ। গালে টোল পড়ছিল কি সুন্দর। কথাগুলো ভেবে হাসছে কাশফিয়া নিজে। পরক্ষণেই আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাশফিয়া, ধুর, এই লোককে নিয়ে তুই এত কেন ভাবছিস কাশফিয়া? রাত হয়েছে অনেক। রুমে কাশফিয়া একাই ছিল। মনে হলো কেউ এসেছে। প্রথমে ভেবেছিল ইয়াশ, তাই তেমন খেয়াল করেনি বিষয়টা। কিন্তু যখন দেখলো মেঝেতে হাঁটু গেড়ে বসে কেউ তাকিয়ে আছে ওর দিকে, আস্তে আস্তে এগিয়ে আসছে কাশফিয়ার দিকে। ওর চোখে মুখে শ্বাস পড়ছে লোকটার। ভেতরটা কেঁপে উঠল তখনই। ইয়াশকে তো ভালো বলেই জানে কাশফিয়া এমন কিছু করবে না, এটাও জানে। তাহলে কে এসে বসেছে ওর সামনে? কেই বা কথা বলছে ফিস ফিস করে। ভয়ে উঠে বসেছে কাশফিয়া। অপরিচিত কাউকে দেখে চিৎকার দিতে নিলেই সে হাত দিয়ে মুখ চেপে ধরেছে ওর। অশালীন দৃষ্টিতে তাকিয়েছে কাশফিয়ার দিকে। লোকটার হাতে কামড় বসিয়ে দিল কাশফিয়া। কিছুটা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলল, কে আপনি? এত রাতে এখানেই বা কি করছেন? কাছে আসো রাজ। লোকটা হাত বাড়ালো কাশফিয়ার দিকে। ভয়ে শরীর কাঁপছে কাশফিয়ার। ইয়াশি বা কোথায় গেল এই সময়? লোকটা নিজের হাত দিয়ে স্পর্শ করবে কাশফিয়ার গাল, তখনই কেউ দ্রুত এসে টান দিল ওর হাত। শক্ত হাতে গালে চর বসিয়ে দিয়ে বলল রেগে মেগে, হাউ ডেয়ার ইউ রাস্কেল! আমার রুমে ঢুকেছিস কার পারমিশন নিয়ে? ইয়াশের সামনে দাঁড়িয়ে থাকা ঈশানের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন। আবারও তাকালো বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা কাশফিয়ার দিকে। ঈশানের এমন চাহনিতে ভয় হলো কাশফিয়ার। দ্রুত এসে দাঁড়ালো ইয়াশের পেছনে। বাহু আঁকড়ে ধরল ওর। ঈশানের মনে হয় পছন্দ হলো না বিষয়টা। ড্রিঙ্ক করে ঝাপসা দেখছে চোখে। ঠিক মতো দাঁড়াতেও পারছে না সে। তবুও নিজেকে ঠিক রেখে বলল ইয়াশকে, সর, এটা তো আমার রুম, তোর রুম হলো কিভাবে? ইয়াশ বাঁকা হাসলো। কি যেন ভেবে এগিয়ে গেল ঈশানের দিকে। ওর শার্টের কলার চেপে কাছে নিয়ে আসলো নিজের। বলল বিড়বিড় করে, বাহ, খন্দকার মঞ্চিলে মদ খেয়ে মাতলামও হয়। কিন্তু ঈশান, তুই যে ভুল করেছিস, তোর এই নোংরা হাত দিয়ে আমার উপমাকে ছুঁতে চেয়েছিস। আমি কিভাবে ছেড়ে দিই তোকে? ইয়াশ টানতে টানতে নিচে নিয়ে গেল ঈশানকে। যাওয়ার আগে কাশফিয়াকে চোখের ইশারায় বলে গেল নিচে না নামতে। কাশফিয়াও বাধ্য মেয়ের মতো শুনল ইয়াশের কথা। ড্রিম লাইটের আলো জ্বলছে কেবল। ঘুটঘুটে অন্ধকার পুরো বাড়িতে। রাত তো অনেক হলো। এই সময় কেউ সজাগ থাকবে না, এটাই স্বাভাবিক। ইয়াশের রাগ লাগছে প্রচণ্ড। কয়টা চর বেড়েছে ঈশানের গালে ঠিক নেই তার। ঈশানও এবার খেপেছে। নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে চেয়েছে ইয়াশকে, কিন্তু মাতাল অবস্থায় ইয়াশের শক্তির সাথে পেরে ওঠেনি সে। ড্রয়িং রুমের জিনিসপত্র ভাঙার আওয়াজে জেগে গেছেন বাড়ির সবাই। হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন ড্রয়িং রুমে। লাইট অন করতেই মেঝেতে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা ঈশানকে দেখল সবাই। ইয়াশের হাতে শক্তপোক্ত একটা কাঠের টুকরো। রক্ত ঝরছে ওটা থেকে। ওর কপালটাও কেটে গেছে খানিকটা। চোখে মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। ইয়াশ আরেকবার আঘাত করতে যাবে ঈশানকে, তখনই সুফিয়া বেগম মুখে হাত চেপে ডেকে উঠেছেন ইয়াশকে। ইয়াশ, কি করছো এসব? ও ভাই হয় তোমার। ইয়াশ দাঁড়িয়েছিল খাবারের টেবিলের কাছে। রাগে মাথা ফেটে পড়ছে ওর। টেবিলে রাখা কাচের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলেছে মেঝেতে। চিৎকার দিয়ে বলে উঠেছে সুফিয়া বেগমকে, ভাই? কিসের ভাই? আমার কোনো ভাইটা নেই আম্মু। ও শুধু আর শুধু তোমাদের ছেলে হয়, আমার কিছু হয় না। বাড়ির সবাই উপস্থিত ছিলেন তখন। ইয়াশের এমন রাগ দেখে ভয়ে হাত পা কাঁপছে সিমির। দৌড়ে নিজের রুমে চলে গেছে সে। বাকিরা হতবাক হয়ে কেবল তাকিয়ে আছে ইয়াশ আর ঈশানের দিকে। মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছে ঈশান। মাথায় দু হাত চেপে ডেকে বলছে মাকে, আম্মু আমাকে বাঁচাও। ছেলের যন্ত্রণাময় আর্তনাদে ধ্যান ভাঙল সুফিয়া বেগমের। ইয়াশের থেকে চোখ সরিয়ে তাকালেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ঈশানের দিকে। সবাই মিলে দৌড়ে এলো ঈশানের কাছে। উজ্জ্বল আর বাকিরা মিলে নিয়ে গেল ওকে হসপিটালে। পুরোটা সময় ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন আনোয়ার সাহেব। ছেলের এমন রাগের কারণ না বুঝলেও এটা বুঝতে পেরেছেন ভুল কিছু করেছে ঈশান। খুব সহজে রাগে না ইয়াশ, কিন্তু রেগে গেলে তুল কালাম কাণ্ড বাঁধায় এটা ওনার জানা। কিন্তু নিজের ভাইকে এভাবে মারধর করাটা ভালো লাগলো না তার। কাছে এসে বললেন ইয়াশকে, ঈশান ভুল করেছে। ভুল না করলে আমি ওকে মারতাম না আব্বু। আমাদেরকে বলতে পারতে। তোমরা তো একটা চর থাপড় দিতে, তাতে আমার মন ভরতো না। ডক্টর যখন বলবে খন্দকার ঈশান তাইফ
ইজ নো মোর, তখন আমার মন শান্ত হবে। কপালে ভাঁজ পড়ল আনোয়ার সাহেবের। ছেলে তার এত পাষাণ হলো কবে? কী বা ভুল করেছে ঈশান যে এভাবে মেরেও শান্তি হয়নি ইয়াসের? আনোয়ার সাহেব কথা বলতে চাইলেন ছেলের সাথে, হাত উঁচিয়ে বাবাকে থামিয়ে দিল ইয়াস। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। ছেলের যাওয়ার পরে নির্বাক দৃষ্টিতে কেবল চেয়ে রইলেন আনোয়ার সাহেব। বিছানায় জড়সড় হয়ে বসিয়ে থাকা কাশপিয়ার কাছে এসে বসেছে ইয়াস। ওকে দেখা মাত্রই মুখ তুলে তাকালো কাশপিয়া। প্রচণ্ড ভয়ে জাপটে ধরেছে ইয়াসকে। ইয়াসের বুকে নিজের মাথা রেখে কেঁদে উঠেছে সে। ক্রন্দনরত অবস্থাতেই বলছে ইয়াসকে, ওই লোকটা আমায় বাজেভাবে ছুতে চেয়েছিল। ইয়াস চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ছাড়ল। দ্বিতীয়বার ঘটনাটা মনে পড়তে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল মাথায়। নিজেকে কোনো রকমের শান্ত করল ইয়াস। ওকে জড়িয়ে বসে থাকা মেয়েটার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে আদরে গলায় বলল, ভয় নেই উপমা, আমি আছি তো। আপনি কোথায় ছিলেন তখন, যদি খারাপ কিছু হয়ে যেত? বলেই ডুকরে কেঁদে উঠেছে কাশপিয়া। ইয়াস ওর দু হাতের আজলায় কাশপিয়ার ছোট্ট মুখটি নিয়ে চাওয়ালো নিজের দিকে। চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে বলতে নেই উপমা, খারাপ কিছু হওয়ার সুযোগ দেব না আমি। ও যে হাত দিয়ে তোমাকে ছুঁতে চেয়েছিল, ওই হাতটা আমি ভেঙে দিয়েছি। কাশপিয়া শান্ত হলো, কিন্তু মনের মধ্যে ভয় জেঁকে বসেছে ওর। কোনোভাবেই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না। ইয়াস হয়তো বুঝলো বিষয়টা। ওর কোলে মাথা রেখে ঘুমোতে বলল কাশপিয়াকে। মেয়েটা হয়তো অপেক্ষা করছিল এটারই। ইয়াস বলা মাত্রই নিজের মাথা রাখলো ওর কোলে। চোখ বন্ধ করে নিল সে। ইয়াস হাসলো আনমনে, আদর করে হাত বুলিয়ে দিল মেয়েটার মাথায়। পানির জগ হাতে নিয়ে ইয়াসের রুমের পাশ দিয়ে যাচ্ছিল রুহি। ইয়াসের রুমের পরেই ঈশানের রুম, তারপর রুহির। দরজা খোলা ছিল বিধায় না চাইতেও চোখ পড়ল ইয়াসের দিকে। আগে তো অকারণেও আসতো এই রুমটাতে। বিছানায় বসে থাকা ইয়াসকে দেখেছে রুহি, তারপর আবার ওর কোলে ঘাপটি মেরে শুয়ে থাকা কাশপিয়াকেও দেখছে। কিছুক্ষণ আগের রাগী ইয়াস কোথায় গেল? ছেলেরা বুঝি এমনই হয়, পুরো দুনিয়ার কাছে রাগী আর ভালোবাসার মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মস্তিষ্কের মানুষটি। আফসোসের স্বরে বলল রুহি, তুমি আমাকে ভালোবাসলেও তো পারতে ইয়াস। ইয়াসের মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। তাকিয়ে বলল সে, কে ওখানে? দ্রুত সরে গেল রুহি। ইয়াসও আর তেমন মাথা ঘামালো না বিষয়টা নিয়ে। হসপিটালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে ঈশান। হাতটাতে প্রচণ্ড আঘাত পেয়েছে, সাথে মাথায় সেলাই লেগেছে বেশ কয়েকটা। পুরো মুখ আর হাত ফুলে আছে। সুফিয়া বেগমের কান্না চলে আসার উপক্রম ছেলের এই অবস্থা দেখে। পেটে না ধরলেও সে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে ওকে। নিজের ছেলেমেয়েদের থেকেও বেশি ভালোবাসা আর যত্নে বড় করে তুলেছেন। তাই বুঝি ইয়াসের এতটা ক্রোধ মায়ের প্রতি আর ভাইয়ের প্রতি। কি এমন ভুল করেছে ঈশান যে এভাবে মারতে হলো ওকে? ডক্টর আসলেন কেবিনে। সুফিয়া বেগমের পাশে দাঁড়িয়ে উজ্জ্বল আর আফিয়া সহ আনোয়ার সাহেব। ডক্টরকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন সুফিয়া বেগম, আমার ছেলে ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? 1 মাস আগে বিছানা থেকে উঠতে পারবেন বলে মনে হয় না, ওনাকে বেড রেস্ট থাকতে হবে কিছুদিন। কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে চেয়ে রইলেন ছেলের মুখপানে। একই কথা শুনলেন তিনি। এত মার মেরেছে ইয়াস ঈশানকে, উদ্দেশ্য কি? ওর জানে মেরে ফেলাই ছিল। রাগ হলো সুফিয়া বেগমের। এখনই ইয়াসের সাথে কথা না বললে শান্ত হতে পারছেন না তিনি। শাশুড়ির মতিগতি ভালো ঠেকছে না উজ্জ্বলের কাছে। কাছে গিয়ে জিজ্ঞেস করল ওনাকে, কি হয়েছে চাচি, শরীর খারাপ লাগছে? ইয়াসের সাথে তোমাকে এক্ষুনি কথা বলতে হবে উজ্জ্বল, বাড়ি চলো। আফিয়া আর তোমার চাচা এখানে থাকবেন। ঈশানের বিষয়টা নিয়ে কি কথা বলতে চাইছেন? তাছাড়া আর কি, আমাকেও তো জানতে হবে। আমার এক ছেলে আরেক ছেলেকে মারতে মারতে আধমরা বানিয়েছে, কোন ভুলের শাস্তি দিতে? ইয়াস কারণ ছাড়া কিছু করে না চাচি। ইয়াস কেমন এটা আপনার জানা। সাংঘাতিক কোনো ভুল না করলে ইয়াস কখনো ওর গায়ে হাত তুলে না। আদরের শালার দোষ ঢাকছো তুমি উজ্জ্বল। ইয়াস জেনে বুঝে ভুল করার মানুষ নয়, আমি হলফ করে বলতে পারি। ঈশান খারাপ কিছু করেছে বলেই ইয়াস এতটা রেগেছে। নইলে যে ছেলে 100 কথায় উত্তর 1 কথায় বলে জবাব দেয়, সে কেন কারণ ছাড়া কাউকে এভাবে মারবে?
কথা বাড়ালেন না সুফিয়া বেগম। গাড়ি বের করতে বলে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। আনোয়ার সাহেব আর ওনার মেয়ে আফিয়া পড়ে রইল হসপিটালেই ঈশানের কাছে। ড্রয়িং রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছেন সুফিয়া বেগম আর ইয়াস। টানা 30 মিনিট ধরে উনি বলে যাচ্ছেন একই কথা, কি ভুল করেছে ঈশান, কেনই বা এভাবে মেরেছে ওকে। উত্তরে একটাই কথা বলল ইয়াস, তোমার ছেলে আমার কলিজে হাত দিতে চেয়েছে আম্মু, আমি ওকে মেরে ফেলিনি, এই অনেক। শুক্রিয়া আদায় করো তুমি। দ্বিতীয়বার একই কাজ করলে আমি নিজ হাতে ওর কলিজা তুলে আনবো, সাবধান। বিস্মিত নেত্রে ইয়াসের মুখবাণে তাকিয়ে আছে সুফিয়া বেগম। উচ্চারণ করলেন কেবল একটা বাক্য, ইয়াস। প্রত্যুত্তর করল না ইয়াস। চলে গেল বাড়ি থেকে বেরিয়ে। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেছে ঠিক টাইমে ওর রুমে গিয়ে উপমাকে খাবার দিয়ে আসতে। লন্ডনের একটা বড় হসপিটালের কেবিনের বেডে শুয়ে আছে এক 28-29 বছরের বয়সী যুবক। হাতে স্লাইন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ছেলেটার। পুরো শরীর জুড়ে ব্যান্ডেজ ওর। কথা বলা তো দূরের কথা, নড়াচড়াটুকুও করতে পারছে না সে। টানা 3 মাস ধরে ছেলেটা পড়ে আছে এভাবেই। অবস্থার কোনো উন্নতি হচ্ছে না ওর। ডাক্তাররাও এবার আশা ছেড়ে দেবে এমন অবস্থা। হসপিটালের নতুন ডক্টর এসেছে, নাম ওর ইনায়া রহমান। পড়াশোনা করেছে এই দেশেই। অবশেষে ডক্টরি করার সৌভাগ্য হয়েছে তার। হসপিটালে জয়নিংয়ের আজ 1 মাস হতে চলল মেয়েটার। প্রতিদিন ঘুম থেকে উঠেই ওর প্রধান কাজ 103 নম্বর কেবিনের রুগীকে দেখে যাওয়া। লোকটাকে এই 1 মাস ধরেই দেখে যাচ্ছে ইনায়া। কেমন অসহায়ের মতো তাকিয়ে থাকে ওর দিকে। ছেলেটার গোলগাল ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। চোখের চাহনি দিয়ে কত কথা বলতে চায় সে, কিন্তু আফসোস কথা বলার শক্তিটুকু নেই তার মাঝে। পেশেন্ট দেখা শেষ হলে কেবিন থেকে বেরিয়ে যেতে চায় ইনায়া। লোকটার চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে গল্প করে ওনার সাথে বিদায় জানিয়ে উঠতে নেবে, তখনই মনে হলো কেউ ওর গায়ে থাকা ওনাটা ধরে রেখেছে। বুকের ভেতরটা কেমন করে উঠলেও ইনায়ার। সে যা ভাবছে সেটা কি সত্যি? 3 মাস ধরে বেরিয়ে পড়ে থাকা পেশেন্ট কি তবে একটু একটু করে রেসপন্স করছে? অবাক হয়ে লোকটার মুখপানে তাকালো ইনায়া। কাপা কাপা হাতে মুখের মাস্কটা খুলে অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো লোকটা,